নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার যে আরপিএফের উপর বেস করে, শুধু আরপিএফ না, তোমার রেলওয়ে পুরো সেক্টর, যেটা এলপি টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, বা আরও যেসব বিভিন্ন পরীক্ষা আছে সবার উপর বেস করে যে মডেল কোশ্চেন পেপার, তো আজকে 11 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে, তো যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও। তো চলো আর বেশি কথা না বেরিয়ে আমরা মডেল কোশ্চেন পেপার 11 নিয়ে আজকে আলোচনা করি। দেখা যাক। ওকে, বলছে নিম্নের কোন তারিখটি বিশ্ব হাসি দিবস হিসেবে পালন করা হয়? জানুয়ারি 4 মানে 4ই জানুয়ারি, 10ই জানুয়ারি, নাকি 24শে জানুয়ারি, নাকি 28শে জানুয়ারি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ 10ই জানুয়ারি কিন্তু বিশ্ব হাসি দিবস হিসেবে, মানে ওয়ার্ল্ড লাফটার ডে হিসেবে কিন্তু পালন করা হয়। তোমরা জানি 1 জানুয়ারি কি তোমার আর্মি মেডিকেল ক্রপস এস্টাবলিশমেন্ট ডে, তাই না? আর 4 জানুয়ারি কি? 4 জানুয়ারি হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্রেল ডে, বিশ্ব যে ব্রেল দিবস সেটা হচ্ছে তোমার 4 জানুয়ারি। আর 9 জানুয়ারি খুব ইম্পর্ট্যান্ট, প্রবাসী ভারতীয় ডে, ভারতীয় দিবস। আচ্ছা, 24শে জানুয়ারি কি? দেখো, 24শে জানুয়ারি খুব গুরুত্বপূর্ণ, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ওকে, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, এটা হচ্ছে 24শে জানুয়ারি। আর 28শে জানুয়ারি কী ছিল? 28শে জানুয়ারি হচ্ছে বার্থ অ্যানিভার্সারি কার? লালা লাজপত রায়। লালা লাজপত রায়ের হচ্ছে বার্থ অ্যানিভার্সারি হচ্ছে 28শে জানুয়ারি। নেক্সট কোশ্চেন, মহেঞ্জোদারো কথার অর্থ কী? সীমান্তবর্তী নগরী, মৃতের স্তূপ, জীবেদের স্বপ্ন, নাকি শান্তির দেশ? তো মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। এবং মহেঞ্জোদারো এই শহরটি আবিষ্কার করেছিলেন কে? তোমরা জানো, হরপ্পা সভ্যতার দয়ারাম সাহনি, এবং মহেঞ্জোদারো হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন প্রাণীর ক্ষেত্রে সিলিয়ারি গমন দেখতে পাওয়া যায়? অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামোসিয়াম, নাকি মাছ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার সিলিয়ারি গমন দেখতে পাওয়া যায় কিন্তু প্যারামোসিয়ামের। প্যারামোসিয়ামের যে গমন সেটাকে বলা হয় সিলিয়ারি গমন। আচ্ছা, এইখানে দেখো অ্যামিবা, তোমরা জানো অ্যামিবা হচ্ছে অ্যামিবয়েড গমন, এবং অ্যামিবা যে গমন, যে পদ্ধতিতে গমন করে, মানে যে কার সাহায্যে গমন করে, সেটা হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। আর ইউগ্লিনা হচ্ছে ইউগ্লিনার যে গমনাঙ্গ সেটা হচ্ছে ফ্লাজেলা। মাছ তো তোমরা জানো পাখনার সাহায্যে গমন করে। এবং এইখানে এই মাছ সম্বন্ধে বলতে গেলে দু একটা জিনিস একটু বলে রাখি, মনে রাখবে যে মাছ যে জলে ডুবে যায়, এটা অ্যাকচুয়ালি কিসের কারণে? এই পটকা, মানে মাছ যে জলে ডোবে বা ভাসে, এটা হচ্ছে পটকার কারণে। অ্যাকচুয়ালি পটকার কি হয় যে তোমার ওইখানে রেটিয়া মিরাবিলিয়া, তো নামটা মনে রেখো, পশ্চাৎ প্রকোষ্ঠের দিকে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালকে এক ধরনের গ্যাস শোষিত হয়। তো যখন ওই গ্যাস শোষিত হয় তখন সে ডুবে যায়, আর যখন গ্যাসটা সে হালকা করে দেয় তখন সেটা হচ্ছে মাছ আবার জলের উপরে ভেসে ওঠে। তো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ বলে একটু জানিয়ে দিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে বর্তমানে ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার ফলে অধিকাংশ নদী মজে গেছে মানে কি? শুকিয়ে গেছে, এই টাইপের। তো ওই নির্দিষ্ট অঞ্চলকে কি বলা হয়? বাগরি, বরেন্দ্রভূমি, দিয়ারা, নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে বাগরি। দিয়ারাটা কি? দিয়ারা হচ্ছে তোমার প্রাচীন পলিগঠিত যে, সেটা হচ্ছে বারেন্দ্রভূমি বা ভাঙর। আর দিয়ারা হচ্ছে তোমার নতুন পলিগঠিত যে জায়গাটা, সেটাকে বলা হয় দিয়ারা। এটা দিয়ার না, এটা হবে দিয়ারা। ওকে, চলো তাহলে বাগরিটা কি? বাগরি হচ্ছে যেখানে মানে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তিত হওয়ার ফলে যেসব জায়গা মজে গেছে, মানে আগে তোমার জায়গায় জল ছিল কিন্তু এখন শুকিয়ে গেছে, তো সেই সব অঞ্চলকে বলা হয় বাগরি। যে সমস্ত ব্যক্তি আপাত দৃষ্টিতে কাজে নিযুক্ত থাকলেও এদের উৎপাদন ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও উৎপাদন হ্রাস পায় না, মানে ধরো কোনো কোম্পানি 10 জন লোক কাজ করে, ধরে নাও কোনো কোম্পানিতে 10 জন লোক কাজ করে, কিন্তু দেখা গেছে সেখান থেকে একজন লোককে যদি সরিয়েও আনি তাহলে কোম্পানির সেখানে উৎপাদনে কোনোরূপ বৃদ্ধি মানে হ্রাস পায় না। ক্লিয়ার? তো এই ধরনের যে বেকারত্ব, ঠিক আছে, তো এই বেকারত্বকে কী বলা হয়? ভীষণই গুরুত্বপূর্ণ। বলছে ওপেন আনএমপ্লয়মেন্ট, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, নাকি আন্ডার আনএমপ্লয়মেন্ট, নাকি সিজনাল আনএমপ্লয়মেন্ট? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ ডিসগাইজড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ছদ্ম, তাই না? ছদ্মবেশী বেকারত্ব যাকে বলা হয়, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ছদ্মবেশী বেকারত্ব। মানে আমি যেখানে কাজের দরকার 5 জন হলেই হয়ে যায়, সেখানে যদি 6 জন কাজ করে তো সেটাকেই হয় ছদ্মবেশী বেকারত্ব। মানে তার মধ্যে বেকারত্ব অ্যাকচুয়ালি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেই কোম্পানি জোর করে তাকে নিয়েছে। আচ্ছা, ওপেন আনএমপ্লয়মেন্টটা কি সেটা একটু জেনে রাখো। যে ধরো যখন কেউ, মানে ধরো এমন কোনো ব্যক্তি আছে, তোমরা
হয়তো দেখে থাকবে তোমাদের চারপাশে তোমাদের পাড়ার কোনো ছেলে পেলে দেখবে আড্ডা মারছে, অথচ সে কিন্তু কাজ করতে পারতো, কিন্তু সে কোনো কাজের খোঁজ করছে না, মানে অলস টাইপের ব্যক্তি যারা চাইলেই কিন্তু কাজ করতে পারে এবং সংসারের পিছনে কিছু অর্থ দিতে পারে, তো হেল্প করতে পারে, কিন্তু সে না কোনো কাজ করবে না কাজের খোঁজ করবে। তো এই শ্রেণীর যে বেকারত্ব সেটাকে বলা হয় ওপেন আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার? আর আরেকটা আছে যেটা হচ্ছে আন্ডার আনএমপ্লয়মেন্ট, যেটাকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব। বাংলায় পরীক্ষা তোমাদের প্রচ্ছন্ন বেকারত্বও দিতে পারে। তো এটা কারা? এরা হচ্ছে ধরো মানে এমন ব্যক্তি যারা কাজে নিযুক্ত থাকে কিন্তু সেখানে তাদের নৈপুণ্যতা মানে তাদের যে কাজের যে ধরন বা সক্ষমতা সম্পূর্ণভাবে ব্যবহার করে না। ধরো সাপোজ দেখা গেল তুমি ধরো মনে করো একজন শিক্ষক। ক্লিয়ার? তো একজন শিক্ষক, তাহলে তোমার দরকার তোমার যে স্টুডেন্ট আছে তাদেরকে সঠিকভাবে শেখানো এবং তাকে সম্পূর্ণ রূপে যে জিনিসটা পড়াচ্ছ সেই জিনিসটার ব্যাখ্যা বা সেই জিনিসটা সম্বন্ধে যা যা আছে তাকে সম্পূর্ণরূপে শেখানো উচিত। কিন্তু তুমি মনে করলে না, সম্পূর্ণটা শেখাবো না, তোমার মধ্যে জ্ঞান আছে কিন্তু তুমি দিচ্ছ না, এইটাই হচ্ছে প্রচ্ছন্ন বেকারত্ব। ক্লিয়ার? আচ্ছা, আর একটা হচ্ছে সিজনাল। দেখো নামের মধ্যে লুকিয়ে আছে সিজনাল, মানে কি ধরো সিজনে ধরো সাপোজ একটা এক্সাম্পল দিই, যারা কৃষির সাথে যুক্ত এমন আমার চাষি ভাই যারা আছে এবং তাদের যে সন্তান আছে, তো তারা দেখবে তাদের পিতামাতা যারা কৃষক লাইনের সাথে যুক্ত বা কৃষি ভাই যারা আছো, দেখবে একটা সিজনে ভিত্তিক তাদের খুব প্রেশার পড়ে, মানে ওই সময় কাজের চাহিদা তাদের প্রচুর থাকে, কিন্তু আর বাকি কয়েক মাস দেখবে কোনো কাজ থাকে না। তো এটাকে বলা হয় সিজনাল আনএমপ্লয়মেন্ট। ক্লিয়ার? তাহলে এই প্রত্যেকটা টার্ম কিন্তু তোমরা জেনে রাখলে সুবিধা রাখি। আমি নয় একটা কোশ্চেন দিয়েছি, বাকি কিন্তু এই যে আর বাকি যে তিনটে অপশান এটা জানা থাকলো, ফলে কি হবে তোমাদের যদি এইখান থেকেও কোশ্চেন আসে তোমরা পারবে। তো এই কারণে একটু ভিডিও লেন্দি হয় জিনিসগুলো বোঝানোর জন্য। এরপরে এবার যখন এটা আসবে আমি বোঝাবো না, আমি তোমাদের ডিরেক্টলি অ্যান্সার বলে চলে যাব। ক্লিয়ার? ওকে। তো এই কারণেই বলি প্রত্যেকটা সেট তোমরা দেখো, যারা এখনও দেখোনি আগের সেট, কেননা যে সেটে আমি একটা জিনিস বলে দিয়েছি পরবর্তী কোনো সেটে কিন্তু সেটা নিয়ে আর ব্রিফলি আলোচনা আমি করবো না। নেক্সট কোশ্চেন দেখো, ইউনাইটেড ন্যাশনাল প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আচ্ছা, ইউনাইটেড ন্যাশনাল না, এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে তোমার হচ্ছে ইউএন, যে জাতীয় নিরাপত্তা পরিষদ না, মানে জাতীয় পরিষদ যেটা ইউএন, আমি ইউএন সেক্রেটারি বলছি। ঠিক আছে? তার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? বলছে ট্রিকভিলি, রবার্ট ওয়ালপোল, নাকি রিচার্ড নিক্সন, নাকি উপরের কেউই নয়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু ট্রিকভিলি কিন্তু প্রথম গভর্নর জেনারেল ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো, ইউএন যে জাতীয় পরিষদ, ক্লিয়ার, নিচের কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন, ইনসুলিন, থাইরক্সিন, নাকি গ্লুকাগন? অ্যাকচুয়ালি অ্যান্টি ডায়াবেটিক মানে কি? অ্যান্টি ডায়াবেটিক মানে হচ্ছে আমাদের যে ডায়াবেটিস এক ধরনের রোগ, তো তার বিরুদ্ধাচরণ যে হরমোন, মানে ডায়াবেটিস রোগ কেন হয়? ইনসুলিন যদি কম খরিত হয়, আমাদের শরীরে ইনসুলিন কম খরিত হলেই তো এই ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়, যেটাকে আমরা সুগার বলি। তো সুগারের ধরন আছে বিভিন্ন টাইপের, সব সুগারই মারাত্মক হয় না, কিন্তু যেসব সুগার ডায়াবেটিস মেলিটাস, তো সেটা কিন্তু একটু মারাত্মক, তার ক্ষেত্রে বাইরে থেকে আমাদের কী করতে হয়? ইনসুলিন প্রয়োগ করতে হয়। দ্যাট মিনস অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হয়? এই কারণে ইনসুলিনকে কিন্তু অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। তো বিষয়বস্তুগুলো তুমি যদি জানো তাহলে কিন্তু আর কখনোই ভুলবে না। আচ্ছা, অ্যাড্রিনালিনকে কী বলা হয়? অ্যাড্রিনালিনকে আপাতকালীন হরমোন বলা হয়, অর্থাৎ ভয় পেলে কোন হরমোন খরিত হয়, পরীক্ষা এরকম আসতে পারে, ভয় পেলে কোন হরমোন খরিত হয়, সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। ক্লিয়ার? আচ্ছা, থাইরক্সিন হরমোন যদি বলি, এই হরমোনটাকে না ক্যালিডোজেনিক হরমোন বলা হয়। কি বললাম? ক্যালিডোজেনিক হরমোন, অর্থাৎ এই হরমোনের ঠিকঠাক ক্ষরণের ফলে শক্তি বিএমআর ভালো থাকে, মানে বিএমআরকে যেটা হচ্ছে বেসাল মেটাবলিক রেট, এটা একটা বিপাক সংক্রান্ত একটা তথ্য বা একটা ওয়ার্ড। তো এই থাইরক্সিন হরমোন খরিত বা ক্ষরণ যদি ঠিকঠাক হয় তাহলে বিএমআর ঠিকঠাক থাকে। আর গ্লুকাগনকে বলা হয় ইনসুলিনের বিপরীত হরমোন। ক্লিয়ার? অর্থাৎ ইনসুলিন কি করে? ইনসুলিন সুগারকে কন্ট্রোল করে, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কমায়, কিন্তু আমাদের শর্করার পরিমাণ একদম কমে যাওয়া ভালো না। তো তখন কি হয়? গ্লুকাগন, যেটা অগ্ন্যাশয় গ্রন্থির আলফা কোষ থেকে নির্গত হয়, এই গ্লুকাগনটা, তো গ্লুকাগন কী করে? রক্তের শর্করা পরিমাণকে আবার বাড়িয়ে দেয়। ক্লিয়ার? তো এই জন্যই বলা হয় গ্লুকাগনকে বলা হয় ইনসুলিনের বিপরীত হরমোন। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোন রাজ্যের রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষিত হলো
গাঙ্গেয় ডলফিন এটা কোন রাজ্যের রাজ্য জলজ প্রাণী? রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ নাকি মধ্যপ্রদেশ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ উত্তরপ্রদেশের তোমার এই যে রাজ্য জলজ প্রাণী হিসেবে ঘোষিত হলো ডলফিন। তো ডলফিন হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্য জলজ প্রাণী। পরবর্তী কোশ্চেন, প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামণী, গ্রাম্যমুখ, পাঞ্চাল নাকি বালি? তো রাইট অ্যান্সার হচ্ছে গ্রামণী। ওকে, গ্রামণী বলা হতো। পরবর্তী কোশ্চেন দেখো, নেক্সট। ওকে, লেডি উইথ দ্য ল্যাম্প নিম্নের কোন ব্যক্তিকে বলা হয়? সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার টেরিজা নাকি লতা মঙ্গেশকর? তো রাইট অ্যান্সার কী হবে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তাকে বলা হয় কিন্তু লেডি উইথ দ্য ল্যাম্প। এই নিয়ে একটা আছে, ইংলিশে একটা আমরা পড়েছিলাম ক্লাস 7-8 যখন পড়তাম তখন পড়েছিলাম, লেডি উইথ দ্য ল্যাম্প একটা ইংলিশে একটা কি বলবো গদ্য, বাংলায় যেমন গদ্য বলা হয়, ইংলিশে কি বলা হয় ওটাকে? স্টোরি, হ্যাঁ, গল্প বলা হয়। যাই হোক, সরোজিনী নাইডুকে তোমরা জানো যে ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডু। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, ইলেকট্রন কে আবিষ্কার করেন? দেখো, ইলেকট্রন কি পরমাণুর তিনটে কণিকা, মূল তিনটি কণিকা, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। সেই ইলেকট্রনকে আবিষ্কার করেন। তো রাইট অ্যান্সার কী হবে? জে থমসন। তো জে থমসন কিন্তু ইলেকট্রন আবিষ্কার করেন। রাদারফোর্ড কী করেন? রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন, আর চ্যাডউইক কিন্তু নিউট্রন আবিষ্কার করেন। আর অ্যাভোগাড্রো একজন বিজ্ঞানীর নাম। অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো হচ্ছে অণুর ধারণা দেন। যদি বলা হয় অণুর ধারণা কে দেন, তখন হবে অ্যান্সার হবে অ্যাভোগাড্রো, অ্যামিদিও অ্যাভোগাড্রো। আর যদি পরমাণুর ধারণা কে দেন, সর্বপ্রথম পরমাণুর ধারণা কে দেন? জন ডাল্টন। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ, ফতেমা বিবি, শানু দেবী নাকি লক্ষ্মী সাইগল? তো রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ ফতেমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। রসায়নের জনক কাকে বলা হয়? ল্যাভোইশিয়ার, রবার্ট বয়েল, ওপেনহাইমার নাকি আর্নেস্ট রাদারফোর্ড? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ রবার্ট বয়েলকে রসায়নের জনক বলা হয়। দেখো, এইখানে কিন্তু একটা জিনিস তোমরা ভুল করো না, বারবার বলছি, যদি বলা হয় রসায়নের জনক তখন অ্যান্সার হবে রবার্ট বয়েল, কিন্তু যদি বলা হয় আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, তখন অ্যান্সার কী হবে? তখন অ্যান্সার হবে কিন্তু ল্যাভোইশিয়ার। ক্লিয়ার? মনে থাকবে, আধুনিক রসায়নের জনক হচ্ছে ল্যাভোইশিয়ার, আর রসায়নের জনক হচ্ছে তোমার হচ্ছে রবার্ট বয়েল। যদি বলি ওপেনহাইমার যদি বলি তোমার ফাদার অফ কি অ্যাটম বম, তাই না? ফাদার অফ অ্যাটম বম এর জনক মানে কাকে বলা হয়? সেটা হচ্ছে রবার্ট ওপেনহাইমার। আর ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স তোমরা জানো রাদারফোর্ড, আর্নেস্ট রাদারফোর্ড, তিনি হচ্ছেন তোমার ফাদার অফ নিউক্লিয় ফিজিক্সের জনক বলা হয়। এরকম আরও আছে, যেমন ফাদার অফ কী বলবো, কেমিস্ট্রি তো বললাম রবার্ট বয়েল, আরও আছে, অনেক আছে। ইতিহাসের জনক কাকে বলা হয়? তোমরা জানো, অনেকেই জানো, হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তারপরে ইমিউনোলজির জনক কাকে বলা হয়? এডওয়ার্ড জেনার, কেন বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। তো ইমিউনোলজির জনক হচ্ছে তোমার এডওয়ার্ড জেনার। আর অর্থনীতির জনককে অ্যাডাম স্মিথ। পরবর্তী কোশ্চেন চলো, এশিয়ার ডিমের পাত্র ভারতের কোন রাজ্যটিকে বলা হয়? পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, কেরালা? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশকে কিন্তু এশিয়ার ডিমের পাত্র বলা হয়। আরও কয়েকটা জিনিস দেখো, পাঞ্জাবকে কী বলা হয়? পঞ্চনদের দেশ। ক্লিয়ার? তারপরে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ একে বলা হয় যমজ শহর, এই দুজনকে মিলে বলা হয় যমজ শহর। তারপরে কেরালাকে কী বলা হয়? কেরালা হচ্ছে ভারতের মশলার বাগান, এবং কেরালার আরেকটা নাম হচ্ছে ভগবানের শহর, তাই না? ঈশ্বরের শহর বলা হয় কেরালাকে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। এছাড়াও আরও অনেক আছে, যেমন তাঁতির শহর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট, একবার এসেছিল, তাঁতির শহর বলা হয় পানিপথকে বলা হয় তাঁতির শহর। চলো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্লকের মৌলগুলি ইনার ট্রানজিশন এলিমেন্ট বলা হয়? দেখো, আগে বিষয়টা বোঝো, দু ধরনের এলিমেন্ট হয়, অনেক ধরনের এলিমেন্ট হয়, তার মধ্যে যেটা রেলে খুব আসে, একটা হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট যাকে বলা হয় সন্ধিগত মৌল, আর একটা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট যাকে বলা হয় আভ্যন্তরীণ সন্ধিগত মৌল। যদি পরীক্ষায় বলে সন্ধিগত মৌল কোন ব্লকে আছে, তখন হবে অ্যান্সার ডি, দ্যাট ইজ ট্রানজিশন এলিমেন্ট, সন্ধিগত মৌল। ক্লিয়ার? সন্ধিগত মৌল কেন নাম হয়েছে? তারা ধাতু এবং অধাতুর মধ্যে সন্ধি করে, মানে অনেকটা এরকম টাইপেরই। ক্লিয়ার? আর যদি বলে ইনার ট্রানজিশন এলিমেন্ট, তখন হবে অ্যান্সার হবে কি এফ ব্লক মৌল। খুব সাবধানে করবে, ইনার ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে এফ ব্লক মৌল। এবার কাহিনী দেখো, কাহিনী কোথা থেকে কোশ্চেনটা করবে দেখো, আরও যদি গভীরে যাও, আমি এগুলো ডিটেলসে আসবো, ধীরে ধীরে আসবো, হচ্ছে আমি ডাইরেক্ট বোর্ডেই আসবো, মানে তোমাদের একদম তোমাদের সাথে লাইভ আসবো,
খুব তাড়াতাড়ি। দেখো এর মধ্যে গল্প আছে, যেমন আমি যে বললাম, আমি তোমায় কি বললাম, ডি ব্লকের এলিমেন্ট যারা তারা সন্ধিগত মৌল, কিন্তু তোমাদের আমি বলেছিলাম এর আগেও যে জেডএন ক্যাডমিয়াম জিঙ্ক ক্যাডমিয়াম, হ্যাঁ জিঙ্ক ক্যাডমিয়াম আর মার্কারি, ঠিক আছে, জিঙ্ক ক্যাডমিয়াম আর মার্কারি, এই তিনটে কিন্তু ডি ব্লকের মৌল, কিন্তু নামটা মনে রেখো, ভালো করে বলছি মনে রেখো, কিন্তু এই তিনটে মৌল কিন্তু ডি ব্লকের মৌল, কিন্তু দে আর নট ট্রানজিশন এলিমেন্ট, তারা কিন্তু সন্ধিগত মৌল না, কিন্তু ডি ব্লকের মৌল। তার মানে কি বলছি, সব ডি ব্লকের মৌলই যে সন্ধিগত মৌল হবে তার কোনো মানে নেই, ক্লিয়ার। কিন্তু ন্যাচারালি তোমায় যদি জিজ্ঞেস করে যে ইনার ট্রানজিশন এলিমেন্ট কোন ব্লকের মৌলকে বলা হয়, তখন বলবে যে এফ ব্লকের মৌল। এফের মধ্যেও এরকম কেস আছে যে এফ ব্লকের মৌল কিন্তু ইনার ট্রানজিশন এলিমেন্ট না। তো এগুলোই কিন্তু পরীক্ষার জন্য মানে আরও আসবে এগুলো, কেননা কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারছো, আরও ক্রিটিক্যাল টাইপ কোশ্চেন হচ্ছে দিন দিন। পরবর্তী কোশ্চেন দেখো, অন্তরা হচ্ছে একটা নিউজ সংস্থা। তো এটা কোথাকার নিউজ সংস্থা? অন্তরা বলছে ইন্দোনেশিয়া, ভারত, রাশিয়া, জাপান। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন এ, অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত নিউজ সংস্থা হচ্ছে অন্তরা। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে ভারতবর্ষে কে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন? দেখো এটা অনেকবার পড়িয়েছি, তো এখন তো তোমাদের পারা উচিত। লর্ড মিন্টো, জওহরলাল নেহরু, জামশেদজি টাটা নাকি দাদাভাই নৌরোজি? তো রাইট অ্যান্সার অপশান ডি, দাদাভাই নৌরোজি কিন্তু ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেন। এবং দাদাভাই নৌরোজিকে কী বলা হয়? আর দাদাভাই নৌরোজির একটা বিখ্যাত বই আছে কি, দ্য প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো এগুলো কিন্তু তোমরা এর সাথে সাথে এগুলো কিন্তু পড়ে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো, কোন সুলতান নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? ইব্রাহিম লোদি, আলাউদ্দিন খালজি, বলবান নাকি ইলতুৎমিশ? তো রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ বলবান কিন্তু নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন। যদি বলি আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু তোমার দাগ ও হুলিয়া প্রথা চালু করেন, এবং এই দাগ ও হুলিয়া প্রথা রদ করেন কে? তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, ফিরোজ শাহ তুগলক, তাই না? ফিরোজ শাহ তুগলক কিন্তু এই দাগ ও হুলিয়া প্রথা রদ করেন। যদি বলি ইলতুৎমিশ সম্বন্ধে একটা কোশ্চেন খুব আসে, যেটা হচ্ছে কুতুব মিনার নির্মাণ কার্য সম্পন্ন করেন কে? সেটা হচ্ছে ইলতুৎমিশ। আর চালু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। পরবর্তী কোশ্চেন দেখো, নিকোশিয়া, কি বললাম, নিকোশিয়া কোন দেশের রাজধানী? ইরাক, ইরান, ইন্দোনেশিয়া নাকি সাইপ্রাস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোশিয়া। দেখো ইরাকের রাজধানী, দেখো এই রিসেন্ট ইরাকে একটা ঘটনা ঘটলো যে আমেরিকা না কে ইরাকে সেই তোমার বিস্ফোরণ ঘটালো রিসেন্ট, মানে বোমা টোমা ফেললো, বিস্ফোরণ বলতে বোমা। তো ইরাকের রাজধানী কি? ইরাকের রাজধানী বাগদাদ। ইরানের রাজধানী কি? ইরানের রাজধানী তেহরান, কেননা ইরান রিসেন্ট কার সাথে যুদ্ধে আবার যুক্ত হলো? সেটা হচ্ছে ইসরায়েল। তো ইসরায়েল, ইরাক, ইরান, যেগুলো সবসময় দেখবে না যে পরীক্ষার আগে এই দেশগুলো নাম বারবার নিউজ পেপারে আসছে, তো সেগুলোই তোমরা ভালো করে পড়ো, আমি গ্যারান্টি তার মধ্যে থেকেই আসে ঘুরে ফিরে, ক্লিয়ার? ইরাক, ইসরায়েল, ইউক্রেন, হ্যাঁ, সৌদি আরব, কেননা সৌদি আরব আবার রিসেন্ট তোমরা জানো কি অবস্থা, সেই আর্টিফিশিয়াল বৃষ্টির ব্যাপার, এবার ওরা বিভিন্ন লোক বিভিন্ন মতবাদ দিচ্ছে। যাই হোক, ইন্দোনেশিয়ার রাজধানী কি? জাকার্তা। ওকে, চলো পরের কোশ্চেন দেখো, তো নিকোশিয়া কার রাজধানী? নিকোশিয়া হচ্ছে সাইপ্রাসের রাজধানী। কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর? ভিয়েতনাম, কেনিয়া হবে এটা অ্যাকচুয়ালি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা নাকি জাপান? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ভিয়েতনামে কিন্তু এস জয়শঙ্কর রিসেন্ট, এটা তোমার 2023-এর ঘটনা, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কিন্তু ভিয়েতনাম দেশে। এগুলো মনে রেখো। নেক্সট, পরবর্তী, নিম্নলিখিতগুলির মধ্যে কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা? তো রাইট অ্যান্সার অপশান সি, এদের মধ্যে সবচেয়ে বেশি জনঘনত্ব হচ্ছে পশ্চিমবঙ্গে। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রসংঘ কোন দিনটিতে পতাকা গৃহীত হয়? রাষ্ট্রসংঘের কোন দিনটিতে পতাকা গৃহীত হয়? বলছে 1947 সালের 20 অক্টোবর নাকি 28 অক্টোবর নাকি 1945 সালের 24 অক্টোবর নাকি 1945 সালের 28 অক্টোবর? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ 20 অক্টোবর 1947 সালে কিন্তু রাষ্ট্রসংঘে তোমার হচ্ছে পতাকা গৃহীত হয়।
আর যদি বলি রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা দিবস তখন হবে 24শে অক্টোবর 1945। ক্লিয়ার? এগুলো কিন্তু মনে রেখো, রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 24শে অক্টোবর 1945। আর রাষ্ট্রসংঘের পতাকা, এই যে রাষ্ট্রসংঘ যে পতাকা নেয় সেই পতাকাটা গ্রহণ করেছিল 20 অক্টোবর 1947। আর এইখানে কয়েকটা জিনিস একটু বলি, তোমরা জানো, কারণ রাষ্ট্রসংঘের কতগুলো তোমার কি বলবো বডিজ আছে, তাই না? কতগুলো রাষ্ট্রসংঘেরই কতগুলো বডি আছে। একটা হচ্ছে কি জেনারেল অ্যাসেম্বলি, এগুলো এর আগেও বলেছি, জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, তারপরে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল যেটি অর্থনৈতিক এবং সামাজিক যে পরিষদ, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা কোথায় আছে, নেদারল্যান্ডের হেগে আছে, এবং ট্রুশিপ কাউন্সিল যেটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল যেটা হচ্ছে অচি পরিষদ যাকে বাংলায় বলা হয়, আর হচ্ছে সেক্রেটারিয়েট। ক্লিয়ার? তো এই 6টা পরিষদ আছে। তো এর মধ্যে তোমার যেটা হচ্ছে নিরাপত্তা পরিষদের টোটাল মেম্বার হচ্ছে, টোটাল অনেক থাকে, মানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 15 জন মেম্বার আছে নিরাপত্তা পরিষদে, তার মধ্যে 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী। হ্যাঁ, অস্থায়ী যে মেম্বারটা তারা 2 বছর অন্তর অন্তর পরিবর্তিত হয়। তো এই আর স্থায়ী মেম্বারদের কোনো পরিবর্তন হয় না। স্থায়ী মেম্বার কারা আছে এগুলো কিন্তু সব সময় কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? যারা সিরিয়াস পড়াশোনা করছো তারা কিন্তু এগুলো সব সময়ের জন্য রেডি থাকতে হবে, যে কোনো মুহূর্তে যেন তোমরা করতে পারো। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? বলছে কলেরা, ডিপথেরিয়া, এটা ডিপথেরিয়া হবে, ওকে, ডিপথেরিয়া, টিবি নাকি আমাশয়? তো রাইট অ্যান্সার কী হবে? কোনটা অন্যদের থেকে আলাদা? অবশ্যই আমাশয় কিন্তু অন্যদের থেকে আলাদা। কলেরা, ডিপথেরিয়া, টিবি এগুলো সব কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু আমাশয় কি? আমাশয় হচ্ছে এটা তোমার আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ। তো এই যে ভাইরাস, আদ্যপ্রাণী, তারপরে তোমার ব্যাকটেরিয়া ঘটিত এই রোগগুলো কিন্তু তোমরা মনে রেখো সব। পরবর্তী কোশ্চেন দেখো, বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? কৃষ্ণা, গোদাবরী, কাবেরী নাকি মুসি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কৃষ্ণা নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে তোমার হচ্ছে বিজয়ওয়াড়া শহর। ওকে, দেখো গোদাবরী নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? গোদাবরী নদীর তীরে হচ্ছে নাসিক, তাই না? মহারাষ্ট্রের যে নাসিক শহর হচ্ছে গোদাবরী নদীর তীরে। কাবেরী নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? কাবেরী নদীর তীরে তিরুচিরাপল্লী। ওকে, তিরুচিরাপল্লী হচ্ছে কাবেরী নদীর তীরে। মুসি যে নদী, তার নদীর তীরে হায়দ্রাবাদ শহর গড়ে উঠেছে। সেরকম তোমার কোটা শহর, রাজস্থানের যে কোটা, সেটা চম্বল নদীর তীরে। তো এগুলো কিন্তু টেকনিক্যালি একটু মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, ভিয়েনা, প্যারিস? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ অস্ট্রিয়ার যে ভিয়েনা সেটা হচ্ছে সেখানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সেখানে কিন্তু অস্ট্রিয়ার ভিয়েনায় কিন্তু গড়ে উঠেছে, বা তার সদর দপ্তর ভিয়েনায়। জেনেভায় যেটা হচ্ছে তোমার হচ্ছে কী আছে, ডব্লু দিয়ে শুরু, ও দিয়ে শেষ, 2-1টা বাদ দিয়ে। ওকে, ফ্রান্সের যে প্যারিস, ফ্রান্সের প্যারিস, সেটা হচ্ছে প্যারিসে কী কী সদর দপ্তর আছে? সেটা হচ্ছে তোমার ইউনেস্কো আছে। ওকে, আরও অনেক কিছু আছে। চলো, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বিরোধী বিল পার্লামেন্টে পাশ হয়? ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, পলিটির একটা। 52, 62, 74, 76? তো রাইট অ্যান্সার কী হবে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা হচ্ছে অপশান এ, অর্থাৎ 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু এই দলত্যাগ বিরোধী বিল পার্লামেন্টে পাশ হয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27, বিবিকা মকবরা কার সমাধিসৌধ? মমতাজ মহল, নূরজাহান, ঔরঙ্গজেবের পত্নী নাকি শের শাহের পত্নী? তো রাইট অ্যান্সার অপশান সি, অর্থাৎ ঔরঙ্গজেবের পত্নীর যে সমাধি সেটাই হচ্ছে বিবিকা মকবরা। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না? কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন নাকি ভেপারেশন? দেখো এর বাংলা হচ্ছে, এই যে ভেপারেশন সেটা হচ্ছে বাষ্পায়ন, রেডিয়েশন মানে কি বিকিরণ, কন্ডাকশন মানে হচ্ছে তোমার কনভেকশন মানে পরিবহন, আর কন্ডাকশন মানে পরিচলন। ক্লিয়ার? তো মনে রাখবে যে মাধ্যমের প্রয়োজন হয় না। এই যে রেডিয়েশন, অর্থাৎ সূর্য থেকে যে পৃথিবীতে আলো আসে, তো পৃথিবীর বাইরে তো সূর্য আছে, তো এদের মাঝখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি বা কোনো মাধ্যম আছে কি? কোনো মাধ্যম তো নেই। তার মানে রেডিয়েশনের ক্ষেত্রে কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। বাকি এগুলো, এই যে কন্ডাকশন, কনভেকশন, ভেপারেশন, এদের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয়। আর তার মধ্যে একটা জিনিস মনে রাখো, এই কনভেকশানে কিন্তু তোমার কনভেকশন পরিবহন, দ্যাট মিন্স অণুর সঞ্চালন হয়, আর কন্ডাকশানে অণুর সঞ্চালন হয় না। এটা নিয়ে তাও একটু দেখো, তবে আমার মনে হয় ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, কারণ এরকম কোশ্চেন দেয় যে নিচের কোন পদ্ধতিতে অণুর সঞ্চালন হয়? ক্লিয়ার? অণুর সঞ্চালন হয় কোন পদ্ধতিতে? তো এটা কিন্তু তোমরা আরেকবার দেখে আমাকে দরকার হয় কমেন্টে জানাতে পারো। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, শ্রদ্ধাঞ্জলি নামে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার, ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স,
শ্রদ্ধাঞ্জলি নামে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার উদ্বোধন করা হলো কোথায়? পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা নাকি আসাম? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ আসামে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি নামে ভারতের দ্বিতীয় দীর্ঘতম ফ্লাইওভার উদ্বোধন হলো। তাহলে বলো তো, তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, ভারতের প্রথম দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? ভারতের প্রথম দীর্ঘতম ফ্লাইওভারের নাম কি? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেন দেখো, রাষ্ট্রসংঘের 192তম সদস্যের নাম কি? সুইজারল্যান্ড, ইস্ট তিমোর, মন্টিনিগ্রো নাকি দক্ষিণ সুদান? দেখো 193 বললে তাহলে অবশ্যই দক্ষিণ সুদান হতো। ক্লিয়ার? 193 বললে দক্ষিণ সুদান হতো। তাহলে 192 কী আছে মনে রেখো, 192 কিন্তু মন্টিনিগ্রো। কেন আমি এটা দিলাম একটু ক্যালি করে দেখো, এটা তো না, এটা 193, কেউ আবার এটাকে ধরো না, এটা 193 আর এটা হচ্ছে 192, এটা হচ্ছে 192। কেন দিলাম? দেখো 193 দেশ এর আগের বার গ্রুপ ডিতে বারবার এসছে, তো আমি মানে গ্রুপ ডিতে 193 বলে না, ঠিক কোশ্চেনটা এরকম যে সর্বশেষ যুক্ত হওয়া দেশের নাম কি? এই রাষ্ট্রসংঘে সর্বশেষ যুক্ত হওয়া দেশের নাম কি? তো এরকম টাইপের কোশ্চেন আসে, তাই আমি দেখলাম এক ঘর আগিয়ে দিই, যদি অনেকেই নাও পড়তে পারো, তো এই কারণে 2-3বার পড়লে কি মাথায় স্ট্রাইক করবে তোমাদের যে স্যার বলেছিল মন্টিনিগ্রো ওয়ার্ডটা বলেছিল। তো এটা হচ্ছে 192তম দেশ। প্রথম দুটো দেশ আর দ্বিতীয় দুটো দেশ, মানে লাস্টের দিকে দুটো দেশ, এরমভাবে প্রত্যেকটা সেক্টরে এরমভাবে কিন্তু পড়ে রেখো, প্রথম আর লাস্টের দিকে। জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী সচিব হলেন অর্থমন্ত্রকের সচিব নাকি লোকসভার সাধারণ সচিব নাকি পরিকল্পনা কমিশনের সচিব নাকি পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান? তো রাইট অ্যান্সার অপশান সি, তোমার পরিকল্পনা কমিশনের সচিব কিন্তু জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী সচিব। পরবর্তী কোশ্চেন, নৈনিতাল শৈল শহরটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম নাকি মেঘালয়? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার উত্তরাখণ্ড। কিন্তু উত্তরাখণ্ডের তোমরা জানো উত্তরাখণ্ডের নৈনিতাল একটা অভয়ারণ্য আছে, তাই না? জাতীয় নৈনিতাল অভয়ারণ্য বা নৈনিতাল জাতীয় উদ্যান এরকম একটা আছে, তো ওইখান থেকেই কিন্তু অ্যান্সার হয়ে যায়। তো নৈনিতাল শৈলশহর কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশে অনেক কটা শৈলশহর আছে, তার মধ্যে দু একটা নাম বলছি, যেমন তোমার ডালহৌসি শৈলশহর, এটা কিন্তু হিমাচল প্রদেশ। তারপরে তোমরা জানো সিমলাও হিমাচল প্রদেশে আছে। আরও হিমাচল প্রদেশে আছে তোমার কসাউলি শৈলশহর, এটাও কিন্তু হিমাচল প্রদেশে আছে। ক্লিয়ার? সিকিমে কি আছে? তোমার সিকিমে হচ্ছে সিকিমে গ্যাংটক, তাই না? সিকিম তো গ্যাংটক, তো গ্যাংটক যে শৈলশহর সেটা সিকিমে আছে। মেঘালয় কি আছে? মেঘালয় আছে শিলং শৈলশহর। পরবর্তী কোশ্চেন দেখো, গান্ধিয়ান পরিকল্পনা কে জমা দিয়েছিলেন? মানে অ্যাকচুয়ালি গান্ধিয়ান পরিকল্পনা উত্থাপনটা কে করেছিলেন? এম বিশ্বেশ্বরাইয়া, এস.এন. আগারওয়াল নাকি এম.এন. রায় নাকি জে.পি. নারায়ণ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান বি, এস.এন. আগারওয়াল। এটা এম.এন. আগারওয়াল হবে, এম.এন. আগারওয়াল। তিনি কিন্তু এই গান্ধিয়ান পরিকল্পনার প্রথম উত্থাপন করেন কিন্তু এই এস.এন. আগারওয়াল, না এস.এন. আগারওয়ালই হবে, ঠিকই আছে। আচ্ছা, যদি বলি এম বিশ্বেশ্বরাইয়া, উনি কী করেছিলেন? উনি ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনার যে শুরু হবে, এই শুরু করার প্রথম প্রয়াস করেছিলেন কিন্তু এই এম বিশ্বেশ্বরাইয়া। ক্লিয়ার? ওকে। আর এম.এন. রায় যদি বলি, এম.এন. রায় কী করেছিলেন? এম.এন. রায় যত সম্ভব জনগণের পরিকল্পনা, তাই না? এম.এন. রায় করেছিলেন জনগণের পরিকল্পনা। আর জে.পি. নারায়ণ ইনি কিন্তু অ্যাকচুয়ালি করেছিলেন হচ্ছে জে.পি. নারায়ণ সর্বদাই পরিকল্পনা, আশা করি তাই। তবুও তোমরা একটু কনফিউশন মাঝে মাঝে হয়ে যায়, দেখো এত কিছু নিয়ে আলোচনা করি, দু একটা হয়ে যায়। জে.পি. নারায়ণ যত সম্ভব সর্বদাই পরিকল্পনা, আর কেননা এটা পরে করেছিলেন। আর এম.এন. রায় তার আগেই কিন্তু এই জনগণের পরিকল্পনা কিন্তু করেছিলেন এম.এন. রায়, তারপরে কিন্তু এসেছিল তোমার সর্বদাই পরিকল্পনা, কেন সর্বদাই পরিকল্পনা সবার লাস্টে, তারপরে প্ল্যানিং কমিশন এই ব্যাপারটা তারপরেই এসেছিলো 1950-এর 15ই মার্চ যত সম্ভব। ওকে, চলো তাহলে গান্ধিয়ান পরিকল্পনা কে করেছিলেন? এস.এন. আগারওয়াল। তো পরপর সাল অনুযায়ী একটু জিনিসগুলো পড়বে, দেখবে মনে থাকবে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, হায়দ্রাবাদ নাকি আহমেদাবাদ? তো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত, অন্ধ্রপ্রদেশের কোথায়? শ্রীহরিকোটায়। এর সাথে সাথে আর একটা জিনিস জেনে রাখো, যেটা হচ্ছে বিক্রম সারাভাই যে স্পেস সেন্টার, সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ত্রিবনন্তপুরম, তাই না? ত্রিবনন্তপুরমে আছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। আচ্ছা, আরও কয়েকটা জিনিস আছে, আচ্ছা ঠিক আছে, সেগুলো পরে আলোচনা করা যাবে আস্তে আস্তে। চলো পরবর্তী কোশ্চেন দেখো,
বলছে কে বলেছিলেন সাইমন ফিরে যাও? সাইমন ফিরে যাও এটা কে বলেছিলেন? বাল গঙ্গাধর তিলক, ভগৎ সিং, মহাত্মা গান্ধী নাকি লালা লাজপত রায়? তো রাইট অ্যান্সার লালা লাজপত রায়, ইনি কিন্তু বলেছিলেন যে সাইমন ফিরে যাও। এইখানে একটা কোশ্চেন আসে যে সাইমন কবে ভারতে এসেছিল এবং কার্যকর কবে হয়েছিল? তো এটা দুটো সালই মনে রাখবে, একটা 1927 ভারতে আসে নাকি 1927 সাইমন গঠন হয়, হ্যাঁ সাইমন গঠিত হয় 1927, আর ভারতে আসে কিন্তু 1928। তো এটা কিন্তু বুঝে অ্যান্সার দেবে কী কোশ্চেন দিয়েছে তার উপর। কোনো যৌগে নাইট্রেট এর উপস্থিতি জানার জন্য নিম্নের কোন পরীক্ষা করা যায় বা করা হয়? ব্রাউন্ডিং টেস্ট, যেটাকে বলা হয় বাদামি বলয় পরীক্ষা, ফেলিং টেস্ট, মলিশ টেস্ট নাকি ফ্লেম টেস্ট? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার ব্রাউন্ডিং টেস্ট। তোমরা ব্রাউন্ডিং টেস্ট না বলে যদি বলি বাদামি বলয় পরীক্ষা, তাহলে দেখবে তোমাদের এটা আরও সহজে বুঝতে পারবে, কেননা নাইট্রেট পরীক্ষা মানে কি NO3-, এই যে NO3-, এই যে পরীক্ষাটা, মানে কোনো যৌগে নাইট্রেট আয়ন আছে কি না সেটা জানার জন্য কিন্তু এই ব্রাউন্ডিং টেস্ট, এই বাদামি বলয় পরীক্ষাটা করা হয়। আচ্ছা যদি বলি ফেলিং টেস্ট কী কারণে করা হয়, তো মনে রাখবে ফেলিং টেস্ট করা হয় অ্যালডিহাইড ও কিটো গ্রুপ জানার জন্য, মেনলি অ্যালডিহাইড গ্রুপ জানার জন্য। আচ্ছা মলিশ টেস্ট কী কারণে করা হয়? এর আগেও পড়েছি যে কোনো যৌগে কার্বোহাইড্রেটের উপস্থিতি, কার্বোহাইড্রেট দ্যাট ইজ শর্করার উপস্থিতি প্রমাণ করার জন্য কিন্তু এই মলিশ টেস্ট করা হয়। আর ফ্লেম টেস্ট অ্যাকচুয়ালি কি? ফ্লেম টেস্ট অ্যাকচুয়ালি কোনো একটা যৌগ দিয়ে দিল, তার মধ্যে কি বলবো সোডিয়াম আছে কি না, সোডিয়াম বা পটাশিয়াম কতটা আছে, হ্যাঁ সেগুলো অ্যাকচুয়ালি ফ্লেম টেস্ট করা হয়। যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তারা নিশ্চয়ই বুঝতে পারছো ফ্লেম টেস্ট। সেই টেস্ট টিউবে নিয়ে প্রথমে কি হয়, প্লাটিনাম কি একটা সেই কি বলবো একটা রডের মতো থাকে, সেখানে হালকা একটা ছোট্ট প্লাটিনাম একটা তার থাকে, সেইখান থেকে তোমার কোনো পদার্থে ডুবিয়ে মানে দিয়ে তাকে আগে HCl সিক্ত করে পদার্থটা লাগিয়ে সে ফ্লেম টেস্ট করা হয়, আগুনে দেওয়া হয়, গ্যাস বার্নারে ওইখানে দেওয়া হয়, তাই না? তো এই হচ্ছে ফ্লেম টেস্ট। পরবর্তী কোশ্চেন দেখো, কিন্ডার ডিস্ক, ভীষণ ইম্পর্টেন্ট। কিন্ডার ডিস্ক এটি কোন দেশের একটি স্থাপত্য? জাপান, ফ্রান্স, রাশিয়া নাকি ডেনমার্ক? তো রাইট অ্যান্সার কী হবে? তো এটা কিন্তু অপশান নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ডেনমার্কের একটি স্থাপত্য হচ্ছে কিন্ডার ডিস্ক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা, মানে বিরোধী না অ্যাকচুয়ালি বিরোধ, রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ হয় তার মীমাংসা বা সমাধান কে করে থাকেন? মুখ্য নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট নাকি উপরাষ্ট্রপতি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ তোমার সুপ্রিম কোর্ট কিন্তু এই রাষ্ট্রপতির যে মীমাংসা সংক্রান্ত বিরোধ, এই মামলার বা এই মীমাংসার সমাধান করেন হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিকই তো, সুপ্রিম কোর্টই করেন। ওকে, আর এইখান থেকে দেখো মুখ্য নির্বাচন কমিশনার, প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? হ্যাঁ সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি, তোমার সেটা পুরুষ এবং মহিলা, এদের নামগুলো জানতে হবে। তারপরে সুপ্রিম কোর্ট একটা সুন্দর আর্টিকেল, যেটা হচ্ছে 32 আর্টিকেলের মাধ্যমে আমরা ডিরেক্টলি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে সুপ্রিম কোর্টে যেতে পারি, এবং 226 নং ধারা অনুযায়ী মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাহলে সেটা হাইকোর্টে যেতে পারি। ওকে, ক্যামেরার বক্সকে চোখের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়েছে? কোরোয়েড, স্ক্লেরা, আইরিশ নাকি পিউপিল? তো দেখো এই যে নামগুলো, এইগুলো হচ্ছে চোখের, আমাদের যে চোখের মানব চক্ষুর বিভিন্ন অংশের নাম। এবার মানব চক্ষুকে অনেকটা কি বলেছে, ক্যামেরার সঙ্গে তুলনা করেছে। তা নর্মাল ক্যামেরা তোমরা দেখেছো, তো এই যে ক্যামেরার যে বক্সটা, সেই বক্সকে চোখের কোন অংশের সঙ্গে তুলনা করা হয়েছে এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার স্ক্লেরা সঙ্গে তুলনা হয়েছে ক্যামেরার বক্স। এবার যদি বলে কোরোয়েড, এই যে কোরোয়েড বলছি, তা কোরোয়েড তো আমাদের চোখের একটা অংশ, তো এটাকে ক্যামেরার কোন অংশের সঙ্গে তুলনা করা হয়েছে? তো ক্যামেরার ভিতরে যে কালো রঙ করা থাকে, কি বললাম, কোরোয়েড, আর ক্যামেরার ভিতরে যে কালো রঙ করা থাকে, তো সেই অংশের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের চোখের কোরোয়েডকে। আর আইরিশকে কোন অংশের সঙ্গে তুলনা করা হয়েছে? যেটা হচ্ছে ডায়াফ্রাম, ক্যামেরার যেটা ডায়াফ্রাম। ওকে, সেইটা হচ্ছে দেখো এই ক্যামেরার, যদি বলো ক্যামেরার কোন অংশ কি, তোমরা যদি কোনো ক্যামেরা দেখো তাহলে ক্যামেরা মোবাইলে যদি একটু ক্রমে গিয়ে সার্চ করো তাহলেই বুঝতে পারবে যে কোনটা ডায়াফ্রাম, কোনটা
তোমার শাটার, এগুলো তোমরা হয়তো অনেকে জানো, বা যদি না জানো তাহলে একটু চেক করে নিও, দেখে নিও, জিনিসগুলো মনে থাকবে। আর সেটা চোখের সঙ্গে তুলনা করে পড়ো, এটা কিন্তু পরীক্ষা আসে এইখান থেকে। আর পিউপিলের সঙ্গে কি তুলনা করা হয়েছে? পিউপিলের সঙ্গে এই যে আমাদের যে চোখে আলো, মানে ক্যামেরার মধ্যে যে আলো প্রবেশ করে সেই অংশটাকে তোমার পিউপিলের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ পিউপিলেও কিন্তু আমাদের আলো প্রবেশের জায়গা। ক্লিয়ার? আরও যেমন মনে রেখো যে রেটিনা, আমাদের চোখে রেটিনায় কি প্রতিবিম্ব গঠিত হয়, তোমরা জানো যে মানব চক্ষুর কোথায় প্রতিবিম্ব গঠিত হয়, তখন অ্যান্সার কী হবে? রেটিনা। ঠিক রেটিনার সাথে ক্যামেরার এই যে লাইট সেন্সিটিভ ফিল্ম প্লেট, ক্লিয়ার, ভিতরে তো একটা ফিল্ম থাকে ক্যামেরার, যেটা এখন আমাদের বর্তমানে চিপ হিসাবে আমরা ইউজ করি, তো আগে ফিল্মে হতো। তো এই যে লাইট সেন্সিটিভ ফিল্ম প্লেট, সেটা হচ্ছে রেটিনার সঙ্গে তুলনা করা যায়, কারণ ওই ফিল্মেই তো আমাদের অ্যাকচুয়ালি যে ছবিটা তুলছি তার প্রতিবিম্বটা তো ফিল্মে গিয়েই পড়ছে না, তো এই কারণে রেটিনার সঙ্গে ফিল্মের কিন্তু তুলনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, রেড ট্রায়াঙ্গেল। রেড ট্রায়াঙ্গেল এটি কিসের প্রতীক? থেমে যাওয়া সংকেত, পরিবার পরিকল্পনা, হাসপাতাল ও চিকিৎসা, নাকি বিপদ বা বিপ্লবের চিহ্ন? তো এটি কিসের প্রতীক? এটা হচ্ছে পরিবার পরিকল্পনা, দ্যাট মিন্স ফ্যামিলি প্ল্যানিং। তো রেড ট্রাইঅ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল না, ট্রাইঅ্যাঙ্গেল, হ্যাঁ ট্রাইঅ্যাঙ্গেল। তো রেড ট্রায়াঙ্গেল এটা কিন্তু পরিবার পরিকল্পনার সঙ্গে বা সংযুক্ত, বা পরিবার পরিকল্পনার প্রতীক হিসাবে এই রেড ট্রাইঅ্যাঙ্গেল হচ্ছে পরিকল্পনার প্রতীক, পরিষ্কার কথা। আচ্ছা, থেমে যাওয়া সংকেত বোঝাতে তোমরা জানো সেটা হচ্ছে রেড লাইট, তাই না? থেমে যাওয়া সংকেত। হাসপাতাল ও চিকিৎসা সহায়তা, যেটা এটাকে কী হিসাবে দেখানো হয়েছে? এটা হচ্ছে তোমার হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত হচ্ছে কোনটা? রেড ক্রস, তাই না? রেড ক্রস। হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত যে প্রতীক সেটা হচ্ছে রেড ক্রস। আচ্ছা, আর যদি বলি বিপ্লব বা যে বিপ্লবের চিহ্ন বা বিপদের সংকেত, সেটা কোনটা? সেটা হচ্ছে রেড ফ্ল্যাগ হচ্ছে বিপদ বা বিপ্লবের চিহ্ন। পরবর্তী কোশ্চেন দেখো, এরকম আরও আছে, যেমন আছে আরও কয়েকটা যদি বলি, সেটা হচ্ছে তোমার ডাভ। তো ডাভ অ্যাকচুয়ালি কি? পিস বোঝানোর জন্য ডাভ। তারপরে হচ্ছে গ্রিন লাইট, তোমরা জানো লাইন ক্লিয়ার, মানে তোমার লাইন ক্লিয়ার যেটাকে বলা হয়, মানে তুমি যেতে পারো, ওটা হচ্ছে গ্রিন, সবুজ। পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ বলেছে? তেহরি বাঁধ, ভাকরা বাঁধ, হীরাকুদ বাঁধ, নাকি নাগার্জুন সাগর বাঁধ? তো রাইট অ্যান্সার কী হবে? এই যে ভাকরা নাগাল বাঁধ, সেটা কিন্তু ভারতের সব থেকে উঁচুতে আছে, দ্যাট মিনস ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে ভাকরা নাগাল বাঁধ। আর যদি হীরাকুদ বাঁধ, কি? হীরাকুদ বাঁধ কিন্তু সব থেকে দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। পরবর্তী কোশ্চেন দেখো, আর নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর আছে? নাগার্জুন সাগর বাঁধ হচ্ছে তোমার কৃষ্ণা নদীর। আমি বলেছিলাম অর্জুন কৃষ্ণা মিল খাচ্ছে কি না? তো নাগার্জুন সাগর বাঁধ হচ্ছে কৃষ্ণা নদীর উপর। আর তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদী। হীরাকুদ বাঁধ তোমার হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত, তাই না? হীরাকুদ বাঁধ। আর ভাকরা নাগাল বাঁধ কোনটা? ভাকরা নাগাল বাঁধ হচ্ছে পাঞ্জাবে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, কোন চরমপন্থী নেতা নরমপন্থী রাজনীতিকে বলেছিলেন সোডা জলের উচ্ছ্বাস? বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, নাকি অশ্বিনী কুমার দত্ত? তাহলে কোন চরমপন্থী নেতা? সেটা হচ্ছে বিপিনচন্দ্র পাল কিন্তু এই যে নরমপন্থী রাজনীতি, এটাকে বলেছিলেন কি? বলেছিলেন সোডা জলের উচ্ছ্বাস, বিপিনচন্দ্র পাল। পরবর্তী কোশ্চেন দেখো, সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুন, দেখো ঘূর্ণিঝড় থেকে কিন্তু কোশ্চেন আসে। এর নামকরণ করেছে কোন দেশ? দেখো এর আগে যে সেটগুলো দিয়েছি সেখানে ঘূর্ণিঝড় থেকে একটাও দিইনি, তো এরপরে আমি কিন্তু প্রত্যেকটা সেটে নিত্য নতুন জিনিস নিয়ে আসবো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমি কথা দিচ্ছি তোমরা জিকেতে এ গ্রেড হয়ে যাবে। তার কারণ আমি শুধু তো 50টা কোশ্চেনই করাচ্ছি না, 50টা কোশ্চেনের সাথে সাথে কিন্তু তোমাদের অনেক তথ্য দিচ্ছি। তো ঘূর্ণিঝড় মানে প্রত্যেকটা সেক্টর থেকে আমি কোশ্চেন করাবো। তাতে কি হবে? তোমাদের মাথায় একটা স্ট্রাইক হয়ে যাবে আমার কোন কোন সেক্টর এখনও পড়ার বাকি আছে, সেগুলো তোমরা পড়ে নেবে, এটা একটা সুবিধা। আর দ্বিতীয় হচ্ছে আমি প্রচুর তথ্য নিয়ে আসছি, তোমরা প্রতিদিন সেটা নতুন শুনছো এবং পুরনো রিভিশন করছো, এটাও কিন্তু তোমাদের একটা সুবিধা। ফলে তোমরা এগিয়ে থাকবে অন্যদের থেকে একটু হলেও, এবং প্রতিদিন সেটগুলো দেখো। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও কিন্তু। তাহলে হামুন এর নামকরণ করেছে, মানে এই যে হামুনের নামকরণ করেছে কোন দেশ? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অর্থাৎ ইরান কিন্তু এই হামুন যে ঘূর্ণিঝড় হলো সেটা নামকরণ করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কী নামকরণ করেছে এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও, আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো আনবো। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মৃণালিনী সারাভাই নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে জড়িত? কত্থক, কুচিপুড়ি, ভারতনাট্যম, উড়িষ্যি?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার তিনি কিন্তু ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত মৃণালিনী সারাভাই। ক্লিয়ার? আচ্ছা, যদি বলি আরও যেমন ভারতনাট্যম আরও বালা সরস্বতী, ইনিও কিন্তু ভারতনাট্যমের সঙ্গে জড়িত। রুক্মিণী দেবী, এই নামগুলো কিন্তু সবসময় মনে রাখবে। রুক্মিণী দেবী, তারপরে যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই। ক্লিয়ার? বালা সরস্বতী, কত্থকের সাথে জড়িত এমন কয়েকজনের নাম। যদি বলি ভারতী গুপ্তা, বিরজু মহারাজ, তারপরে দময়ন্তী যোশী, দুর্গা দাস, গোপী কৃষ্ণা, এরা সবাই কিন্তু তোমার কত্থক নৃত্যের সাথে জড়িত। কুচিপুড়ি যদি বলি, কুচিপুড়ি তোমার কুচিপুড়ি নৃত্যের সাথে ঠিক মনে পড়ছে না এখন কি, যাক এটা তোমরা দেখে নিও কুচিপুড়ি। হ্যাঁ, ওড়িশি নৃত্যের সাথে কারা যুক্ত সেটাও কিন্তু, এগুলো খুব ইম্পর্টেন্ট। বাকি যারা আছে, বাকি আর যারা যারা যেসব নৃত্যের সাথে, এগুলো কিন্তু সবসময় তোমরা মুখস্থ করে রেখো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম তপশিলের মাধ্যমে যুক্ত করা হয়েছে? নবম, দশম, একাদশ, দ্বাদশ। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ একাদশতম তপশিলের মাধ্যমে কত 1992 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতের রাজ ব্যবস্থা সংবিধানের আওতায়, মানে একটা বিধিবদ্ধ সংবিধানের আওতায় কিন্তু আনা হয়েছিল। সেটা একাদশতম তপশিলের মাধ্যমে কত 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে। আর 74তম সংবিধান সংশোধন, যেটা 1992-এর 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু মিউনিসিপ্যালিটি, এই যে পৌরসভা, এর কিন্তু সংযুক্তিকরণ হয়েছিল দ্বাদশ তপশিলের মাধ্যমে। আর যদি বলি নবম তপশিলের মাধ্যমে কি হয়েছিল, ভীষণ গুরুত্বপূর্ণ নবম তপশিল, মনে রেখো। তোমাদের আশা করি মনে আছে 1978-এর যে 44তম সংবিধান সংশোধন হয়েছিল, সেই 44তম সংবিধান সংশোধনটা এই নবম তপশিলের মাধ্যমে কিন্তু তোমার যে 44তম সংবিধান কী হয়েছিল, সম্পত্তির অধিকার যে মৌলিক অধিকার নয়, এটা যে আইনি অধিকার, তো সেটা কিন্তু এই নবম তপশিলের মাধ্যমে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু 1978-এ এটা করা হয়েছিল, যুক্ত করা হয়েছিল। ক্লিয়ার? তো এইগুলো সবসময় কিন্তু এইভাবেই কিন্তু মনে রাখতে হয়। তরুণের স্বপ্ন গ্রন্থটি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাই হোক, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর। তো রাইট অ্যান্সার তরুণের স্বপ্ন এই গ্রন্থটি লিখেছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু, এবং ইনি কিন্তু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী কোশ্চেন, এক অ্যাংস্ট্রম সমান, এটা কোনটা হবে? 10⁻⁸ মিটার, 10⁻⁻10 মিটার, নাকি 10⁻⁻15 মিটার, নাকি 10⁻13 সেমি? তো এক অ্যাংস্ট্রম মনে রাখবে। দেখো 10⁻⁸ তো হয়, অবশ্যই হয়, কিন্তু এটা মিটার না হয়ে যদি সেমি হতো, কি বললাম তোমার 10⁻⁸, যদি এটা সেমি হতো তাহলে এটা রাইট অ্যান্সার হতো। ক্লিয়ার? আর না হলে 10⁻10 মিটার। মিটারে দেখো এইগুলো খুব আসে। এসআই হচ্ছে তোমার যেটা মিটার, তখন হচ্ছে 10⁻10। আর যদি এটা সেমিতে হতো, মানে এটা হচ্ছে মিটারে এক অ্যাংস্ট্রম মানে, আর যদি এটা সেমিতে হতো তখন হতো 10⁻8 সেমি। ক্লিয়ার? আর এই যে 10⁻15 তোমার 15 মিটার, এটাকে বলা হয় এক ফার্মি। হ্যাঁ, এক ফার্মি, FERMI। তো এক ফার্মির সমান কত? তখন হবে 10⁻15। দেখো ফার্মি থেকে 15, তবে মিটারে কিন্তু যদি সেন্টিমিটারে বলে তখন 10⁻13 সেমি, এক ফার্মি সমান। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে কোরাম যদি না হয় তাহলে লোকসভার অধিবেশন মুলতবি করে দিতে পারে কে? মানে কে মুলতবি করে দিতে পারে যদি কোরাম না হয়? কোরাম মানে তোমরা জানো, এর আগেও বলেছি। তো সেখানে লোকসভার অধিবেশন কে মুলতবি করে দিতে পারে? বলছে রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, নাকি লোকসভার সচিব। তো রাইট অ্যান্সার অপশান বি, লোকসভার স্পিকার কিন্তু যদি কোরাম না হয় তাহলে লোকসভার স্পিকার কিন্তু অধিবেশনটাকে মুলতবি করে দিতে পারে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের স্থলবাহিনীর দক্ষিণ কমান্ড কোথায় অবস্থিত? চণ্ডীগড়, কলকাতা, উধমপুর, নাকি পুনে? দেখো এরকম বিভিন্ন কমান্ড আছে, ভারতের স্থলবাহিনীর অনেক কমান্ড আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ মধ্য, হ্যাঁ, এরম টাইপের কমান্ড আছে। তো এগুলো কিন্তু আসতে পারে। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান ডি, অর্থাৎ পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে কিন্তু অবস্থিত দক্ষিণ কমান্ড। পরবর্তী কোশ্চেন দেখো, কত সালে প্রথম ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছিল? 1948, 1949, নাকি 1950, নাকি 1951? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1949 সালে কিন্তু ভারতীয় মুদ্রার প্রথম অবমূল্যায়ন হয়েছিল কিন্তু 1949 সালে। পরবর্তী কোশ্চেন,
ওকে, আজকে আমাদের এই আরপিএফের যে মডেল সেট নাম্বার 11 নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, এবং প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জিনিস বলে রাখি, আমাদের আর একটা জিনিস, জাস্ট ওয়ান, সবাই একটু মন দিয়ে শোনো। এই যত ভিডিও আছে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আমার একটা এই নামেই তোমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যারা যারা যুক্ত হতে চাও তো চ্যানেলটা যুক্ত হতে পারো, আমি সেখানে পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, চলো।